আজকে আমরা যে গল্পটা পড়ব সেটা হচ্ছে রাস্কিন বন্ডের দ্য আইজ হ্যাভ ইট। এখানে ছবিতে দেখাই যাচ্ছে চোখ রয়েছে, এখানে রাস্কিন বন্ডের ছবি রয়েছে, গল্পটার নাম হচ্ছে দ্য আইজ হ্যাভ ইট। এবং এই যে কম্পোজিশনটা এটাও একটা সিম্বলিক, তার কারণ এই দুটি চোখই হচ্ছে একটি মেয়ের চোখ। কেন মেয়ের চোখ সেটা আমরা যতটা গল্পটা পড়ব তখন ওখান থেকেই অনেকাংশে বুঝে যাব। তো যাই হোক, গল্পের ভেতরে যাওয়ার আগে রাস্কিন বন্ড সম্পর্কে দু একটা তথ্য আমরা জেনে নিই, যেটা গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা লেখকের তথ্য সম্পর্কে অতটা গুরুত্ব দিই না, কিন্তু কিছু কিছু জিনিস অত্যন্ত প্রয়োজন জানার। এখানে খুব সংক্ষেপে রাস্কিন বন্ড সম্পর্কে কিছু তথ্য দেওয়া রয়েছে। 19 মে 1934 সালে জন্মগ্রহণ করেন। এগুলি অতটা গুরুত্বপূর্ণ নয়, তবু হিমাচল প্রদেশের কৌশালীতে উনি মুসোরি ল্যান্ডে এখন বসবাস করছেন টিল ডেট। The room on the roof, the night train at Deoli, time stops at Shamli, our trees still grow in Dehra, the flight of pigeons, the blue umbrella। এগুলি হচ্ছে ওনার গুরুত্বপূর্ণ এবং বিখ্যাত নভেলের নাম। 1999 সালে পদ্মশ্রী পেয়েছেন শিশু সাহিত্যের জন্য, 92 সালে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন আওয়ার ট্রি স্টিল গ্রো ইন দেহরার জন্য। 1957 সালে জন লেলেভিন রাইজ মেমোরিয়াল প্রাইজ পেয়েছিলেন দ্য রুম অন দ্য রুফের জন্য। এবং কিছু মুভি আছে, মানে ওনার টেক্সটগুলোর উপরে কিছু ফিল্মোগ্রাফি হয়েছে, সিনেমা তৈরি হয়েছে। দ্য রুম অন দ্য রুফের ওপরে জুনুন, দ্য ফ্লাইট অফ পিজেন্স ওর একটা বড় গল্প, সেটা জুনুন বলে আছে, সেটা ওই ঘটনার অবলম্বনেই। দ্য ব্লু আমব্রেলার ওপরেই তৈরি হয়েছে। এখানে আমরা রাস্কিন বন্ডের বিভিন্ন ছোট বড় লেখার অংশগুলিকে খুঁজে পাচ্ছি, বিভিন্ন লেখা তিনি যেগুলি লিখেছেন। এখান থেকেও কেউ স্ক্রিনশট নিয়ে সেটাকে ছবির মাধ্যমে কোন কোন গল্প বা উপন্যাস বা বই তিনি লিখেছেন সেটা জানা সম্ভব। এখানে ওনার একটা লিস্ট অফ ওয়ার্কস রয়েছে, যেখানে নভেলসগুলোর নাম দেওয়া রয়েছে এবং ট্রাভেল রাইটিংয়ের নাম দেওয়া রয়েছে। যার মধ্যে নভেল আমি বললাম, নভেলের মধ্যে নভেলা এটা আসলে একটা ছোট উপন্যাস। ফ্লাইট অফ পিজেন্সটা যথেষ্ট ভালো, দ্য ল্যাম্প ইজ লিটটা যথেষ্ট ভালো, দ্য রুম অন দ্য রুফটাও যথেষ্ট ভালো। আর ট্রাভেল রাইটিংসের মধ্যে ফ্লাওয়ার্স অন দ্য গঙ্গা অন দ্য রোড টু বদ্রীনাথ, এগুলো বা বিউটিফুল মন্দাকিনী, প্রত্যেকটি বেশ পড়বার মতো। এটা হচ্ছে তার লিস্ট অফ ওয়ার্কস। এবার যেটা আমরা জানবো তার স্টাইল অফ রাইটিং। এই গল্পটা পড়লেও আমরা বেশ কিছু জিনিস জেনে যাব, কিভাবে তিনি লেখেন বা কি জাতীয় লেখন শৈলী তিনি অবলম্বন করেছেন। কিন্তু মূল বিষয়টা হচ্ছে তিনি লোকাল এলিমেন্টস, মানে হিমালয়ের যে লোকাল এলিমেন্টস সেগুলিকে উনি ওনার লেখার মধ্যে দিয়েছেন। যে আঞ্চলিক বিষয় আশয়, জিনিসপত্র, চরিত্র বা চরিত্রায়নের মধ্যে দিয়েও তিনি সেই জিনিসগুলোকে ফুটিয়ে তুলেছেন। এবং তার যে রাইটিং স্টাইল অবশ্যই অন্যান্যদের থেকে অনেকটা আলাদা। কেন আলাদা সেটাও আমরা পড়তে বুঝবো। কিন্তু সেখানে গুরুত্বপূর্ণ দুটি বিষয় থেকে, একটা ল্যান্ডস্কেপ, এবং ল্যান্ডস্কেপ মানে সেখানে প্রকৃতির মানে নেচার অটোমেটিক্যালি সেখানে চলে আসে। আর একটা হচ্ছে ক্যারেক্টার, তার ক্যারেক্টারাইজেশনও খুবই অদ্ভুত। এমন নয় যে একেবারে ফ্ল্যাট ক্যারেক্টার তিনি একটা ছবি এঁকে দিলেন, সেরকম নয়। গল্প পড়তে বা উপন্যাস পড়তে আমরা ক্যারেক্টারগুলোকে ক্রমাগত আবিষ্কার করতে পারি। ক্যারেক্টারগুলো যেভাবে চরিত্রের আবির্ভাব ঘটে ঠিক সেভাবেই যে আবির্ভাবটা তা নয়, সেটার অভ্যন্তরে গেলে আমরা বুঝতে পারি। তো আইজ হ্যাভ ইট গল্পটাতেও সেই রকমই খানিকটা জিনিসপত্র পাওয়া যাচ্ছে। চরিত্রর সংখ্যা খুব কম, স্থান একটাই, কিন্তু তার মধ্যে দিয়ে কিভাবে লেখক কত ধরনের জিনিসপত্র তৈরি করতে পারেন সেটা আমরা যখন পড়বো তখন দেখতে পাবো। তো এটা স্টাইল অফ রাইটিংয়ের মধ্যে আরেকটি জিনিসও আমরা লক্ষ্য করি, যে তার গল্পগুলির মধ্যে এই যে লাস্ট যে লাইনটা, ডিপ লাভ ফর নেচার অ্যান্ড চিলড্রেন, এই দুটি দেখা যায়। যে নেচারের প্রতি ভালোবাসা, প্রকৃতির প্রতি ভালোবাসা এবং শিশুদের প্রতি ভালোবাসা। শিশুদের প্রতি ভালোবাসা আমাদের বর্তমান গল্পে কতটা আছে সেটা গুরুত্বপূর্ণ নয়, বলতে গেলে প্রায় নেই, কিন্তু লাভ অফ নেচার খানিকটা পাওয়া তো যায়। এবার সরাসরি যখন আমরা গল্পের মধ্যে ঢুকে যাই, তাহলে প্রথম যে জিনিসটা আমাদের চোখে বাঁধে সেটা হচ্ছে এর টাইটেলটা, দ্য আইজ হ্যাভ ইট। এবার এই আইজ হ্যাভ ইট এমন একটা ফ্রেজ, আমরা সচরাচর জানি যে নামকরণ চরিত্র কেন্দ্রিক হতে পারে, বা যেটা থিম কি রয়েছে সেই থিমের ওপরে হতে পারে। কোনো মোটো থাকলে মোটো হতে পারে, কখনো কখনো সিম্বলিক টাইটেল হয়, কখনো কখনো আইরনিক টাইটেল হয়, অর্থাৎ তার মধ্যে সিম্বল দেখা যায়, তার মধ্যে আইরনি দেখা যায়। সেগুলো কি জিনিস পরবর্তীকালে আমরা জানবো। তো এটার মধ্যে কি
আছে বা এটার বর্তমান মানে আমরা কি উদ্ধার করতে পারি সেটা দিকে নজর দিই। দ্য আইজ হ্যাবিটের মূল বিষয়টা হচ্ছে যে চোখ আসলে কোনো একটা কিছুকে গ্রিপ করেছে, অর্থাৎ যে জিনিসটা আমি দেখছি, ধরা যাক একটা ল্যান্ডস্কেপ দেখছি, ধরা যাক কেন একটা ছবির সাহায্যে আমরা বুঝি, যেমন এটি হচ্ছে কিছু ডালিয়া ফুলের ছবি, বেশ ভালো কথা, ওয়াইল্ড ডালিয়া। তো ওয়াইল্ড ডালিয়াটা আমরা টেক্সটের মধ্যে পরবর্তীকালে পাবো। এবার এই যে ফুলটা আমরা দেখলাম, আমরা ফুলটা দেখে অনুধাবন করতে পারলাম যে গাছে ফুল ফুটে রয়েছে, হতে পারে একটা পাহাড়ি এলাকা, কিছু বন জঙ্গল রয়েছে আশেপাশে, কিছু পাতা দেখে আমরা বুঝতে পারছি। অর্থাৎ আমাদের চোখ এই জিনিসটাকে দেখে ধারণা করতে পারলো যে এই জিনিসটা এই রকম, এর সাথে এই জিনিস থাকতে পারে, এটা এই জায়গায় অবস্থিত। এই কটা জিনিস কিন্তু আমরা চোখে দেখা মাত্র ধারণা করে নিতে পারলাম। এবার আইজ হ্যাবিটের মূল বক্তব্যটাও কিন্তু তাই, যে চোখ কোনো জিনিসটাকে অনুধাবন করে সেটার সম্পর্কে ধারণা গ্রহণ করেছে। সুতরাং যখনই আমরা আইজ হ্যাবিটটাকে ভাবতে যাব তখনই কিন্তু আমাদের এই জায়গাগুলোকে মাথায় রাখতে হবে বা মাথা চলে আসবে যে চোখ এমন একটা কিছু দেখছে যেটা সম্পর্কে তার ধারণা করে নিচ্ছে, যেটা সম্পর্কে ব্রেনে সে সিগন্যাল পাঠাচ্ছে এবং ব্রেন চোখের মাধ্যমে সেই জায়গাটাকে তৈরি করছে। অবশ্যই আমরা ফিজিক্স বা বায়োলজির জায়গাগুলোকে দেখছি না, ফিজিক্স বায়োলজিতে আমাদের এই মুহূর্তে কোনো কাজ নেই, কিন্তু সেগুলিও যেন খানিকটা এর মধ্যে জড়িত থাকবে, কারণ চোখ সম্পর্কে আমাদের জানতেই হবে খানিক বাদে। তো এখানে যেটা দেখাচ্ছে অবশ্যই এটা দুটো চোখ, এবং দ্য আইজ হ্যাবিটের অর্থ এখান থেকেও খানিকটা বেরিয়ে আসে। এই যে আইজ শব্দটা এখানে দেওয়ার মানে হচ্ছে যে নিশ্চয়ই এই আইজের কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা গোটা গল্পটাতে আছে, এবং যদি না থাকে তাহলে আইজ শব্দটা এখানে থাকতোই না। আমরা আইজের সাথে ভিশনটাকে যুক্ত করি, এবং ভিশন আমরা জানি যে ভিশন হচ্ছে কোনো কিছুকে দেখা, মানে যখনই কোনো কিছু দেখার পরিপ্রেক্ষিতে চলে আসে তখন সেই দেখাটা বিভিন্ন রকমের দেখা হতে পারে। আমরা সচরাচর যেটা দেখি সেটা সেই রকমভাবে নাও দেখা হতে পারে। আমাদের দেখাটা যে আমরা দুটো আঙুল দেখছি, দুটো আঙুলের মানে দুটো আঙুল নাও হতে পারে, অন্য কিছু হতে পারে। ফলে যখন আমরা কোনো বিশেষ ছবির দিকে নজর দেব তখনই কিন্তু আমাদের এই জায়গাটা পরিষ্কার হয়ে যাবে যে দেখা সবসময় কিন্তু এক হতে পারে না, এটাকে বলা হয় পার্সপেক্টিভ। এবার আইজের মাধ্যমে সেই পার্সপেক্টিভটাকেও কিন্তু বোঝাচ্ছে। যেমন এই ছবিটাই দেখাচ্ছে এই ব্যক্তি এদিক থেকে এটা 6 দেখছে, এই ব্যক্তি এদিক থেকে এটা 9 দেখছে, দুজনেই কিন্তু ঠিক, দুজনের দেখাটাই ঠিক। ফলে দেখাটা কিন্তু এখানে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার সব সময়ের জন্যই। এবার টেক্সটে যখন আমরা আসবো তাহলে দ্য আইজ হ্যাবিট বলতে এখানে চোখের অন্তর্গত দৃষ্টির কথা বলা হচ্ছে, অর্থাৎ চোখ যেটুকুনিকে দেখে নিয়েছে বা চোখ যেটাকে ম্যাপ করে নিয়েছে। ধরা যায় আর একটা উদাহরণ দিই, ধরা যায় কোনো একটা অটোমোবাইল আমি দেখলাম, একটা ট্যাক্সি বা একটা ট্রাক্টর বা একটা রিক্সা বা একটা টোটো আমি রাস্তায় দেখতে পেলাম। রাস্তায় দেখা মাত্র আমার চোখ কিন্তু সেটা বুঝে নিল যে এটা একটা টোটো, এটা কিন্তু রেঞ্জ রোভার নয়, এটা একটা লরি নয়, এটা কিন্তু একটা সাইকেলও নয়। ফলে চোখ কিন্তু সেটাকে মেপে নিল। সো দ্য আইজ হ্যাভ ইট অ্যাবাউট দ্য টোটো। অ্যাবাউট দ্য টোটো কি আছে চোখের? দ্য আইজ হ্যাভ দ্য ইনফরমেশন, দ্য আইজ হ্যাভ দ্য রিলেটেড নোশনস অ্যান্ড আইডিয়াস অ্যাবাউট দ্য টোটো। সুতরাং দ্য আইজ হ্যাবিট বলতে সেই জায়গাটা বোঝাচ্ছে। এবার কীভাবে এটার মধ্যে আইরনি বা সিম্বল প্লে করছে সেটা আমরা টেক্সটটাকে পড়তে পড়তে বুঝবো। সুতরাং ঠিক আছে, আমরা সময় নষ্ট না করে টেক্সটের মধ্যে ঢুকে যাই। প্রথম যে লাইনটা আছে, আই হ্যাড দ্য ট্রেন কম্পার্টমেন্ট টু মাইসেলফ আপ টু রোহানা দেন আ গার্ল গট ইন। প্রত্যেকটি লাইনই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি লাইনকেই গুরুত্ব সহকারে পড়তে হবে, কারণ এর থেকে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আসে। এবার যেখানে ইনফরমেশন পাবো সেখানটাই আমাদের গুরুত্বপূর্ণ। কিন্তু তাহলে প্রথম লাইনটাই কিন্তু একটা ইনফরমেশন দেওয়া আছে, আই হ্যাড দ্য ট্রেন কম্পার্টমেন্ট টু মাইসেলফ আপ টু রোহানা দেন আ গার্ল গট ইন। এর সহজ মানে এটা বোঝা যাচ্ছে যে আই হ্যাড দ্য ট্রেন কম্পার্টমেন্ট টু মাইসেলফ আপ টু রোহানা। রোহানা পর্যন্ত তো আমি একাই ছিলাম ট্রেন কম্পার্টমেন্টে, আর কেউ ছিল না। তাহলে আমার সাথেই ট্রেন কম্পার্টমেন্টটা ছিল, অর্থাৎ আমি এবং আমার ট্রেন কম্পার্টমেন্টে অন্য কোনো দ্বিতীয় ব্যক্তি প্রবেশ ছিল না। দেন এ গার্ল গট ইন, এবং তারপরে একটা মেয়ে কম্পার্টমেন্টে উঠলো। বেশ ভালো, এখানে কোনো অসুবিধা নেই। এবার এখানে মনে রাখতে হবে ইনফরমেশনটা হচ্ছে রোহানা থেকে রোহানা পর্যন্ত। উনি কিন্তু রোহানাতে যাচ্ছেন না, রোহানা পর্যন্ত মেয়েটি ছাড়া উনি একাই ছিলেন। এবার রোহানাতে মেয়েটি আসলো। তো এই গট ইন যেটা এখানে গট ইন রয়েছে, গেট ইনের পাস্ট টেন্স আমরা জানি। গেট শব্দটাকে বিভিন্নভাবে ব্যবহার করা যায়।
যেমন এখানে এই ছোট্ট ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে গেট শব্দটাকে কিন্তু বিভিন্নভাবে ব্যবহার করেছে, আমরা ফ্রেজাল ভার্ব হিসেবে নয়, শুধু গেট শব্দটাকে কিন্তু ব্যবহার করেছে বিভিন্নভাবে, যেখানে আমরা এগুলিকে ব্যবহার করে থাকি। গেট অন, গেট অফ, গেট ড্রেসড, গেট ইন ট্রাবল, গেট সিক, গেট রিচ, গেট ফিট, গেট রেডি, এইটা আমাদের দরকার। গেট অন এই যে ওঠা, গেট অফ হচ্ছে নামা। তো আমি আর একটা ছবি দেখাই। এই কার্টুনটা থেকে বোঝা যাচ্ছে এই যে গেট ইন দ্য কার, গেট ইন দ্য কার মানে কারের মধ্যে ঢোকো। সুতরাং কারের মধ্যে বা ট্রেনের মধ্যে ঢোকাটা বা ওঠাটা হচ্ছে গেট ইন বোঝাচ্ছে। এটুকু আমাদের কাছে না হয় পরিষ্কার হলো। এবারের পরে যেটা উনি বলছেন, দ্য কাপল who saw her off were probably her parents. Couple who saw her off, couple মানে আমরা জানি যে দুটোই ব্যক্তি, সে কাপল হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ হতে পারে, দুটি ব্রাদার অ্যান্ড সিস্টার হতে পারে, তা ফাদার অ্যান্ড মাদার হতে পারে, টু ফ্রেন্ডস হতে পারে, এভরিওয়ানস কাপল। যেটা আমরা জানি না, কাপলের সাথে আসলে পার্থক্য করা হয় পেয়ারের। কাপল বলতে আমরা সবসময় যেন বুঝি স্বামী স্ত্রী, আসলে কিন্তু তা নয়। স্বামী স্ত্রী বলতে বোঝায় হচ্ছে পেয়ার, লাভার্স আর ইন পেয়ার, PAIR, পেয়ার। মানে কাপল বলতে কিন্তু দুই বা ততোধিক বোঝায়, কিন্তু আমরা সেটাকে মানে করে নিয়েছি দুইয়ের ক্ষেত্রে। এখানে কাপল বলতে কিন্তু প্যারেন্টসদের বোঝানো হচ্ছে। ফলে সব সময় যে কাপল বলতে স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকাকেই বোঝানো হবে তার কিন্তু কোনো মানে নেই। কাপল কিন্তু দুটি ভাইও হতে পারে, কাপল দিদি ভাই হতে পারে, বা কাকিমা জেঠিমা হতে পারে, দুজন থাকলে পরে সেটা কাপল হয়ে যাচ্ছে। তাহলে দ্য কাপল হু স হার অফ, স হার অফ এখানে বোঝা যাচ্ছে স মানে স অফ বা সি অফটাকে স হার অফ করা হয়েছে। সি অফ মানেও আমরা জানি, না জানলেও কোনো অসুবিধা নেই, আমি একটা ছবি দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। এইখানে সি অফের একটা সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। এই হচ্ছে বাবা তার মেয়েকে সি অফ করতে এসেছে, অর্থাৎ বিদায় জানাতে এসেছে। তাহলে যে কাপলের কথা বলা হচ্ছিল, দ্য কাপল হু স হার অফ ওয়্যার প্রবাবলি হার প্যারেন্টস, অর্থাৎ সম্ভবত তার বাবা মা, যারা তাকে ট্রেনে ছাড়তে এসেছিলেন সম্ভবত হচ্ছেন বাবা মা। তো they seemed very anxious about her comfort, and the woman gave the girl detailed instructions as to where to keep her things, when not to lean out of windows, and how to avoid speaking to strangers. বেশ, এখানে লক্ষ্য রাখতে হবে they seemed very anxious about her comfort. they বলতে অবশ্যই সেই কাপল প্যারেন্টসদের বোঝানো হচ্ছে, প্যারেন্টসদের। ভেরি অ্যাংশিয়াস খুবই উদ্বিগ্ন, অ্যাংশিয়াস বলতে আমরা জানি উদ্বিগ্ন, মেন্টাল অ্যাজিটেশন। মেন্টালিটি ইজ নট ফিক্সড, অর্থাৎ মানসিকভাবে আমরা স্থির জায়গায় দাঁড়িয়ে নেই, সেইটাকে বলা হচ্ছে অ্যাংশিয়াস। অ্যাবাউট হার কমফর্ট, সুতরাং তার যে মানে সে কমফর্ট হচ্ছে কিনা, সেখানে সে আরাম পাচ্ছে কিনা বা আরামপ্রদ কিনা, ঠিকঠাক যাবে কিনা, সেটা যেমন আমরা সচরাচর চিন্তা করে থাকি যদি আমাদের কাছের কেউ যায়, একা একা যেতে চায় বা একা একা যায়, তখন যে আমাদের চিন্তাগুলো আসে সেইটা সম্পর্কে বলা হচ্ছে। অ্যান্ড দ্য উমেন গেভ দ্য গার্ল ডিটেল ইনস্ট্রাকশনস। দ্য ওমেন বলতে অবশ্যই মাদারকে বোঝানো হচ্ছে। গেভ দ্য গার্ল, মেয়েটিকে ডিটেলড ইনস্ট্রাকশনস দিল। ডিটেলড ইনস্ট্রাকশন আর শুধু ইনস্ট্রাকশনের মধ্যে একটু পার্থক্য আছে, পার্থক্যটা আমি বুঝাই। যেমন এই একটি ছবি যেখানে ডুজ অ্যান্ড ডোন্টস ইন্টারভিউ বডি ল্যাঙ্গুয়েজ টেকনিক্স সম্পর্কে দেওয়া আছে। ডুজ অ্যান্ড মানে কি করা উচিত আর কি করা উচিত না, এইটাকে বলা হয় ডিটেল ডেসক্রিপশনস। পার্ট ওয়াইজ পর কি কি করতে হবে আর কি কি করতে হবে না সেটা সম্পূর্ণ ব্যাখ্যা বর্ণনা, এইটাকে বলা হচ্ছে ডিটেল ডেসক্রিপশনস। ফলে ডেসক্রিপশন হচ্ছে ঠিকঠাক আমি বলে দিলাম যে হ্যাঁ হলো এরকম। যেমন আমি আর একটা উদাহরণ দিই, ভার্বাল এক্সাম্পল, যে ট্রেনে উঠে তুমি চলে যাবে, ওখানে গিয়ে নেমে পড়বে। এবার এটা হচ্ছে ডেসক্রিপশন। ডিটেল ডেসক্রিপশন হচ্ছে ট্রেনে উঠবে, তুমি বাঁদিকে কোনো একটা সিট নিয়ে বসবে, ওখানে দেখবে ব্যাগ রাখার জায়গা আছে, সেখানে ব্যাগ রাখবে, তারপর ধীরে সুস্থে ট্রেন থামলে পরে স্টেশন গুনতে থাকবে, যেহেতু তুমি নতুন, এইভাবে চলতে থাকবে। অর্থাৎ ডিটেল ডেসক্রিপশন হচ্ছে পুঙ্খানুপুঙ্খ বিবরণ যাকে বলা হয়। সুতরাং এখানে যেভাবে বলা হচ্ছে যে ওমেন গেভ দ্য গার্ল ডিটেলড ইনস্ট্রাকশনস, এবার ইনস্ট্রাকশনগুলোর মধ্যে তিনটে পার্ট আছে। একটা টু ওয়্যার টু কিপ হার থিংস, কোথায় তার জিনিসপত্র রাখবে। ওয়েন নট টু লিন আউট অফ উইন্ডোজ, আচ্ছা লিন আউট মানে আমি একটু ছবি দেখিয়ে দিই তাহলে আরো স্পষ্ট হয়ে যাবে। এই হলো লিনিং আউট বা লিন আউট করার দৃশ্য, যে ট্রেন কম্পার্টমেন্ট থেকে আমরা অধিকাংশ সময়ে যারা যারা আর কি বাইরে ঝোঁকেন, এই বাইরে ঝোঁকাটা লিন আউট বলা হচ্ছে, সেটাই উইন্ডো দিয়ে করা।
এমনকি আমরা যে সি অফের ছবিটা দেখেছিলাম এটাও কিন্তু লিনিং আউট ফ্রম উইন্ডো, ফলে উইন্ডো দিয়ে বাইরে দিয়ে ঝোঁকা, ফলে এটাকে বলা হচ্ছে লিন আউট। সুতরাং লিন আউট অফ উইন্ডোজ, ওয়েন নট টু লিন আউট অফ উইন্ডোজ, অ্যান্ড হাউ টু অ্যাভয়েড স্পিকিং টু স্ট্রেঞ্জার্স। ফলে তিনটে পার্ট আছে, একটা ওয়্যার টু কিপার থিংস, ওয়েন নট টু লিন আউট অফ উইন্ডোজ, অ্যান্ড হাউ টু অ্যাভয়েড স্পিকিং টু স্ট্রেঞ্জার্স। প্রথমটা কোথায় কোথায় তার জিনিসপত্র রাখবে, দ্বিতীয়টা বাইরে জানলা দিয়ে ঝুঁকবে না, এবং 3 নম্বরেরটা হচ্ছে হাউ টু অ্যাভয়েড স্পিকিং টু স্ট্রেঞ্জার্স, যে স্ট্রেঞ্জারদের সাথে তুমি কিভাবে কথা বলাটা অ্যাভয়েড করবে। যে কোনো আগন্তুক আসলে পরে, স্ট্রেঞ্জার মানে আগন্তুক, কোনো অপরিচিত ব্যক্তি আসলে তার সাথে আমরা কথা বলবো না, তাকে এড়িয়ে যাব। সুতরাং অক্ষরে অক্ষরে এটা পালন করতে হবে। মম সেজ ডোন্ট টক টু স্ট্রেঞ্জার্স, অ্যাভয়েড স্ট্রেঞ্জার্স। সুতরাং এখানে তিনটে বিষয় নিয়ে তাকে সাবধান করে দেওয়া হলো। প্রশ্ন এরকম আসতে পারে যে হোয়াট ওয়্যার দ্য ইনস্ট্রাকশনস গিভেন বাই দ্য ওমেন টু দ্য গার্ল, এর আসতেই পারে। ফলে সেখানে 2 নম্বরের প্রশ্ন বা 1 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে এই জায়গাগুলি গুরুত্বপূর্ণ। তারপরে প্যারাগ্রাফে আমরা চলে যাই। দে কল্ড দেয়ার গুড বাইজ অ্যান্ড দ্য ট্রেন পুলড আউট অফ দ্য স্টেশন। ভালো কথা, কল দেয়ার গুড বাইজ মানে কল, অর্থাৎ তারা তাদের বিদায় জানিয়ে দিল। এবার এই যে এইগুলি কল দেয়ার গুড বাইজ বা স হার অফ, এইগুলি হচ্ছে ট্রাভেল রিলেটেড ফ্রেজেস, অর্থাৎ আমরা যখন জার্নি করছি সেই সংক্রান্ত কতগুলি শব্দ বা শব্দগুচ্ছ। এরকম আরও কিছু আছে, আমি দেখাই একটা। এই যেমন ফ্রেজাল ভার্ব আছে ট্রাভেলিং, রিলেটেড টু ট্রাভেলিং, যেমন সি অফটা আমরা দেখলাম, গো টু দ্য এয়ারপোর্ট অর স্টেশন টু সে গুড বাই টু সামওয়ান, এটা হচ্ছে সি অফ। সেট অফ, স্টার্ট এ জার্নি, আমরা জানি। গেট ইন, অ্যারাইভ, ট্রেন, প্লেন, যে ট্রেন কখন গেট ইন করছে, গেট ইন মানে যে শুধুমাত্র ওঠা তাই নয়। গেট অফ এক্ষেত্রে লিভ আ বাস, ট্রেন, প্লেন। গেট অন, এন্টার এ বাস, ট্রেন অর প্লেন, যে ওঠাটা অর্থে গেট অন ব্যবহার করা হচ্ছে। চেক ইন, টেক অফ, হোল্ড আপ, চেক আউট, গেট অ্যাওয়ে, এই যে শব্দগুলি বিভিন্নভাবে যে ফ্রেজাল ভার্বগুলি রয়েছে, গ্রুপ ভার্বগুলো রয়েছে, এগুলি কিন্তু সবই ট্রাভেলিং রিলেটেড। ফলে এখান থেকে আমরা নতুন আরও অনেক কিছু শিখতে পারলাম। আবার আমরা টেক্সটে ফিরে আসি। দে কল দেয়ার গুড বাইজ অ্যান্ড দ্য ট্রেন পুলড আউট অফ দ্য স্টেশন। পুল আউট, এখানে আরেকটি গ্রুপ ভার্বের প্রয়োগ করা হয়েছে, পুল আউট। এখানেও কিন্তু আমরা পুল দিয়ে প্রচুর ফ্রেজাল ভার্ব দেখতে পাচ্ছি। এখানে আমরা যেটা রয়েছে টেক্সটের লাইনের মধ্যে রয়েছে, অর্থাৎ পুল আউট, অর্থাৎ পুল আউট, সেইটা কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। এই যে বাস অর ট্রেন লিভিং স্টেশন, মুভ ইনটু ট্রাফিক, উইথড্র। ফলে এই যে বাস অর ট্রেন লিভিং স্টেশন, এটাকে বলা হচ্ছে পুল আউট। এবং পুল দিয়ে, পুলের সাথে বহু প্রিপোজিশন আছে, অ্যাওয়ে, ডাউন, অন, ইন, অফ, টুগেদার, পুল আপ, থ্রু, ওভার, ব্যাক, ফর, এইগুলো প্রত্যেকটি আলাদা আলাদা মানে বোঝায়। তো আমাদের এই নিয়ে এখন কোনো দরকার নেই, এই মুহূর্তে আমাদের শুধুমাত্র পুল আউটটা নিয়ে দরকার আছে। তো পুল আউট মানে হচ্ছে বাস অর ট্রেন লিভিং স্টেশন। বেশ, এইবার পুলড আউট দ্য স্টেশন মানে হচ্ছে তাহলে ট্রেনটা ছেড়ে দিল, তাহলে তারা তাদের বিদায় জানিয়ে দিল এবং ট্রেনটা ছেড়ে দিল। অ্যাজ আই ওয়াজ টোটালি ব্লাইন্ড অ্যাট দ্য টাইম, আমি সম্পূর্ণরূপে অন্ধ ছিলাম। টোটালি ব্লাইন্ড, শুধু ব্লাইন্ড আর টোটালি ব্লাইন্ড, এখানে কিন্তু একটা এমফ্যাসাইজ করা হচ্ছে, জোর দেওয়া হচ্ছে। আই ওয়াজ টোটালি ব্লাইন্ড, সম্পূর্ণ অন্ধ ছিলাম, অ্যাট দ্য টাইম, সেই সময়। মাই আইজ সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস, আমি বলেছিলাম যে আমাদের চোখ নিয়ে কিন্তু কথা বলতে হবে, এই লাইনটা সেইটারই উল্লেখ করছে। মাই আইজ সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস, আই ওয়াজ আনএবল টু টেল হোয়াট দ্য গার্ল লুক লাইক। তাহলে চোখ সেন্সিটিভ কি, অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেসে, আলো এবং ডার্কনেসে চোখটা সেন্সিটিভ। প্রথমে আমরা এই তথ্যটা দেখি যে ইফ ইউ হ্যাভ আ লাইটার আই কালার, your eyes are more sensitive to light because you have less pigment and melanin in your irises to protect your eyes from the sun. ফলে চোখের আই কালারটা যদি লাইটার হয় তাহলে বুঝতে হবে যে পিগমেন্ট কম, এবং সেটা কি হয়, মানে শুধুমাত্র পিগমেন্ট নয়, মেলানিনও কম আছে, তাতে কি হচ্ছে এই যে সান থেকে প্রোটেক্ট করবার জন্য যথেষ্ট নয়। ফলে চোখ যত ডার্ক হবে তত বেশি ভালো চোখ হবে, এটাই স্বাভাবিক নিয়ম। কারণটা হচ্ছে পিগমেন্ট এবং মেলানিনের হয় প্রকোপটা বেশি থাকবে অথবা প্রকোপটা কম থাকলে পর প্রোটেকশন কম, বেশি থাকলে পরে প্রোটেকশনটা বেশি। দ্বিতীয়টা আমরা দেখি যেটাকে বলা হয় ফটোফোবিয়া, সিমটমস অফ ফটোফোবিয়া। ফটোফোবিয়াটা কি হয়, এই যে যখন আমরা অন্ধকার বা আলোয় আমাদের চোখ ঠিকঠাকভাবে সাড়া দেয় না, যার ফলে কি হচ্ছে কখনো কখনো কপাল ব্যথা হয় বা মাথা ব্যথা হয়, পড়তে পারি না, চোখে জল বেরিয়ে আসে, এই হচ্ছে ফটোফোবিয়া। এখানেও কিন্তু সেই ফটোফোবিয়ার জায়গাটাই খানিকটাকে বলা হচ্ছে সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস, মানে আলো এবং অন্ধকার দুটোতেই আমার সমস্যা, মানে প্রচণ্ড সেন্সিটিভ।
থার্ড ইনফরমেশন, সম্ভবত এটা ফাইনাল ইনফরমেশন, যে বলছে ইফ ইউ হ্যাভ ব্রাউন আইজ, আই কালার ইজ আ রেজাল্ট অফ হাউ মাচ মেলানিন or brown pigment is in your iris. The more melanin in your eyes, the darker they appear because they absorb more light. If your eyes are blue, it just means there's less melanin in your irises, which reflects shorter wavelengths of light on the blue end of the color spectrum. Therefore, no matter what color your eyes appear to be, they are technically brown. ফলে এই মানে আমরা যে নীল চোখ করে লাফাই, নীল চোখ আসলে কিন্তু খুব একটা যে ভালো ব্যাপার তা নয়। ডার্ক আইজ আর অলওয়েজ গুড। সুতরাং এখানে কিন্তু আমরা চোখ সম্পর্কেও খানিকটা তথ্য পেয়ে গেলাম। ফলে যেটা এই লাইনটাতে মানে করতে চাইছে যে মাই আইজ সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস। আচ্ছা, এটা রেটোরিক্যালিও অলঙ্কারের দিক থেকেও কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ এখানে এটা একটা অ্যান্টিথেসিস রয়েছে। অ্যান্টিথেসিস আমরা জানি কোন জিনিসটাকে বলা হয়, যেহেতু লাইট এবং ডার্কনেস দুটি ভিন্নধর্মী আইডিয়া একটা লাইনে বসছে শুধু লাইনটাকে গুরুত্ব দেওয়ার জন্য, সেটাকে বলা হচ্ছে অ্যান্টিথেসিস। তবুও আরেকটু ভালোভাবে আমরা দেখে নিই। এইখানে বোঝা যাবে in antithesis a striking opposition or contrast of words or sentiments is made in the same sentence. যদিও ওয়ার্ডসটাকে আইডিয়া বলাটা বেটার, যেমন ম্যান প্রপোজেস গড ডিসপোজেস। এই ম্যান প্রপোজ করছে, গড ডিসপোজ করছে। ম্যানের এগেনস্টে গড, প্রপোজের এগেনস্টে ডিসপোজ, দুটি কন্ট্রাস্টেড আইডিয়া। স্পিচ ইজ সিলভার, সাইলেন্স গোল্ডেন। স্পিচ অ্যান্ড সাইলেন্স দুটো কন্ট্রাস্টেড আইডিয়া। সিলভার অ্যান্ড গোল্ডেন আরও দুটো কন্ট্রাস্টেড আইডিয়া। কেন আইডিয়া বলছি? কারণ এর আর একটা আছে যেটা হচ্ছে পরপর দুটো শব্দ পাশাপাশি, বিপরীতার্থক শব্দ যদি পাশাপাশি বসে তখন সেটাকে অক্সিমোরন বলে, এবং সেই কারণের জন্য এখানে বলা হচ্ছে যে ব্যাপারটা হচ্ছে অ্যান্টিথেসিস দুটি আইডিয়া, কন্ট্রাস্টেড আইডিয়ার মধ্যে, আর অক্সিমোরন হচ্ছে দুটি কন্ট্রাস্টেড ওয়ার্ডের মধ্যে, এবং সেটা পাশাপাশি বসবে, জাক্সটাপোজিশনে থাকবে, সেই জন্য এটাকে বলা হয় অক্সিমোরন। এবং এই ক্ষেত্রে পাশাপাশি যেহেতু নেই সেই জন্য এটাকে অ্যান্টিথেসিস বলা হচ্ছে, লাইট অ্যান্ড ডার্কনেস। বেশ, আই ওয়াজ আনএবল টু টেল হোয়াট দ্য গার্ল লুক লাইক। সুতরাং তার চোখ যেহেতু সেন্সিটিভ এবং যথেষ্ট পরিমাণে আলো তার চোখে অ্যাবজর্ব করতে পারে না, অন্ধকারেও তিনি অন্ধকার দেখেন, আলোতে আরও অসুবিধা হয় তার চোখে, সেই জন্য কি হচ্ছে ফটোফোবিয়ার একটা উদাহরণ এটা। ফলে তিনি মেয়েটি কেমন দেখতে ছিল সেটা বলতে পারলেন না, বা সম্ভব হলো না তার পক্ষে বর্ণনাটা দেওয়া। ফলে বাট I knew she wore slippers from the way they slapped against her heels. তাহলে উনি বলতে পারলেন না, কিন্তু উনি এইটা উনি জানলেন যে তিনি সেই মেয়েটি স্লিপার পরেছিল, চপ্পল পরেছিল, ফ্রম দ্য ওয়ে দে স্ল্যাপড এগেনস্ট আর হিলস, যেভাবে উনি খটাস খটাস বা টকাস টকাস করে আওয়াজ করতে করতে এগিয়ে আসছিল সেইভাবে, অর্থাৎ চটির আওয়াজ মেঝে, ট্রেনের মেঝেতে শোনা যাচ্ছিল, এবং সেখান থেকে তার ধারণা হচ্ছে যে তিনি স্লিপার পরে রয়েছেন। এবার এইটা একটা অদ্ভুত ব্যাপার যে আমরা এই লাইনটা আমরা পরে পাবো, এই ব্যাখ্যাটাও তখন আরেকটু ভালোভাবে করা যাবে। তো আমি এই মুহূর্তে এটাকে ব্যাখ্যা করছি না, আরেকটু পরে গিয়ে আরেকটা লাইন পাবো, সেইটাতে এই লাইনটা নিয়েও ব্যাখ্যা করব। আরেকটু এগোই। It would take me some time to discover something about her looks and perhaps I never would. সুতরাং ইট উড টেক মি সাম টাইম টু ডিসকভার, এখানে উডটাকে ব্যবহার করা হচ্ছে একদম পরিষ্কার অর্থে উইলের পাস্ট টেন্স হিসাবে। সুতরাং এখানে বলছে ইট উড টেক মি সাম টাইম, কিছু সময় এটা লাগলো, টু ডিসকভার সামথিং অ্যাবাউট আ লুকস অ্যান্ড পারহ্যাপস। খুব পুরনো একটা প্রশ্ন, ডিসকভার কি জিনিস, ডিসকভারের সাথে ইনভেনশনের পার্থক্যটা কি, খুবই পুরনো একটা প্রশ্ন আমরা জানি। আমি একটা ছবি দেখাই, এবং সেটা বেশ ইন্টারেস্টিং একটা ছবি। এই ছবিটা দেখে ঝপ করে বুঝে ওঠাটা মুশকিল। বাঁ দিকেরটা হচ্ছে ডিসকভার আর ডান দিকেরটা হচ্ছে ইনভেনশন, অর্থাৎ আমি যেটা আছে সেটাকে ডিসকভার করছি, আর ডান দিকে যেটা নেই সেটাকে আমি ইনভেন্ট করছি, অর্থাৎ নতুন কিছু। যেমন এই যে ফিলামেন্টের বাল্ব, তো সেটাকে আমি ইনভেন্ট করলাম, কিন্তু আতস কাজ দিয়ে বোঝা হচ্ছে সার্চ, লুক ফর, কিছু একটা খোঁজা, এবং সেখান থেকে ডিসকভার করা। ফলে এইটা হচ্ছে ডিসকভারের সাথে ইনভেনশনের পার্থক্য। এবং আরও একটা টার্ম আছে, সেটা ইনোভেশন। ইনোভেশনটা হচ্ছে যখন ইনভেনশনের মধ্যে আমি নতুনত্ব আনলাম তখন সেটাকে ইনোভেশন বলা হচ্ছে, নতুন কিছু করবার। তো ইনোভেশনটা আমাদের অতটা দরকার নেই, এই চিত্রটা থেকে এটা পরিষ্কার হচ্ছে যে ডিসকভার এবং ইনভেনশন সম্পূর্ণ দুটি আলাদা জিনিস। তো এখানে বলা হচ্ছে ইট উড টেক মি সাম টাইম টু ডিসকভার, অর্থাৎ খুঁজে বের করা, আবিষ্কার করা, বুঝতে পারা, এই অর্থে ডিসকভারটাকে ব্যবহার করা হচ্ছে এখানে। সামথিং অ্যাবাউট হার লুকস। আচ্ছা, লুকস শব্দটা কিন্তু খুবই প্রচলিত শব্দ, আমরা ব্যবহার করে থাকি যে ওর লুকস এইরকম, তার লুকস এরকম। আসল ব্যাপারটা কি, লুকস হচ্ছে অ্যাপিয়ারেন্স। লুকস মানে সে কেমন দেখতে লাগছে সেইটাকে বলা হচ্ছে। আমি আর একটা ছবি দেখাই। এই হচ্ছে
সেলেনা গোমেজ, একজন অ্যাক্ট্রেস এবং একজন সিঙ্গার, বিউটিফুল সিঙ্গার। তো তার এখানে বলা হচ্ছে সেলেনাস লুকস ফ্রম হার সং, যে গানটি গেয়েছিলেন তাতে তাকে এমন দেখতে লাগছিল। ফলে এই যে অ্যাপিয়ারেন্সের অর্থে এই লুকসটাকে ব্যবহার করা হচ্ছে। এবার এখানে উনি বলছেন সামথিং অ্যাবাউট হার লুকস, তাহলে তার অ্যাপিয়ারেন্স, অ্যান্ড পারহ্যাপস আই নেভার উড। সুতরাং ইট উড টেক মি সাম টাইম টু ডিসকভার সামথিং অ্যাবাউট হার লুকস অ্যান্ড পারহ্যাপস আই নেভার উড, অর্থাৎ এটা খানিকটা সময় আমার লাগলো যাতে সে কেমন আসলে সেইটা দেখবার বা বোঝবার জন্য। অ্যান্ড সম্ভবত আই নেভার উড, আমি হয়তো পারতামও না। আই নেভার উড, এই উডের ব্যবহারটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। উড বিভিন্নভাবে ব্যবহৃত হয়, উইল এবং উড একই কিন্তু জিনিস নয়। তো এটাকে আমি আরেকটা ডায়াগ্রাম দেখিয়ে পরিষ্কার করার চেষ্টা করি। এইখানে আমরা বুঝবো যে কিভাবে মডেল ভার্বসগুলো যেমন উইল এবং উড ব্যবহার হয়। উইল যেমন রিকোয়েস্টের ক্ষেত্রে, ইনফর্মাল রিকোয়েস্টের ক্ষেত্রে উইল ইউ লেন্ড মি ইয়োর বুক, আমাকে একটা বই ধার দেবে। এবার পোলাইট রিকোয়েস্টের ক্ষেত্রে, এটা ইনফর্মাল রিকোয়েস্ট, এটা পোলাইট, উড ইউ স্টাডি উইথ মি, পোলাইটনেসটা উড দিয়ে বোঝা যায়। রিফিউজাল যেমন আই ওন্ট ডু ইউর ওয়ার্ক, রিফিউজালে কি হচ্ছে শি উডন্ট হেল্প মি ইয়েস্টারডে। এই যে পাস্টের ক্ষেত্রে, এটা প্রেজেন্ট এবং ফিউচারের ক্ষেত্রে হয়, এই রিফিউজালটা শুধুমাত্র পাস্টের ক্ষেত্রে হবে, যেহেতু উড নিজেই একটা পাস্ট টেন্স হিসাবে ব্যাখ্যা করছেন। অফারের ক্ষেত্রে, প্রেজেন্ট ফিউচারের ক্ষেত্রে আই শ্যাল ওয়াচ ইউর চিলড্রেন টুডে, ঠিক আছে আমি তোমার বাচ্চাটাকে আজকে দেখবো। এখানে অফারের ক্ষেত্রে পাস্টে হবে আই উড হ্যাভ হেল্পড ইউ, আমি সম্ভবত তোমাকে সাহায্য করতাম। এই যে তাম অর্থে। কন্ডিশনালের ক্ষেত্রে ইফ হি আস্কস মি আই শ্যাল হেল্প হিম। সেকেন্ড কন্ডিশনালের ক্ষেত্রে এটা ফার্স্ট কন্ডিশনাল, যে ইফ হি আস্কস মি আই শ্যাল হেল্প হিম। ইফ আই হ্যাড মোর মানি আই উড বাই এ কার, এটা সেকেন্ড কন্ডিশনাল। যে তাকে সাহায্য করা ফার্স্ট কন্ডিশনাল, না আমি একটা গাড়ি কিনতাম, এটা সেকেন্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনাল কি, ইফ আই হ্যাড স্টাডিড আই উড হ্যাভ পাস, যদি আমি পড়তাম তাহলে হয়তো আমি পাস করতাম। এই যে তামের ব্যাপারটা কিন্তু উডে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে যে আই নেভার উড, আমি হয়তো করতে পারতাম না, এই যে নেভার উড মানে না পারতাম, সেটা বলা হচ্ছে। বাট আই লাইক দ্য সাউন্ড অফ আ ভয়েস অ্যান্ড ইভেন দ্য সাউন্ড অফ আ স্লিপার্স, তাহলে আমি তার গলার স্বর এমনকি স্লিপারের শব্দটাও পছন্দ করছি। এবার যেহেতু তিনি চোখে দেখতে পাচ্ছেন না, ফলে কি হচ্ছে উনি আদার সেন্সারি পারসেপশনসগুলো, যেগুলো আমাদের অন্যান্যগুলো রয়েছে, ত্বক, জিহ্বা বা দৃষ্টি অর্থাৎ চোখ, গন্ধ, নাক, এইগুলো দিয়ে বাকি জিনিসপত্রগুলোকে আমরা অনুধাবন করার চেষ্টা করি, যেহেতু আমি চোখে যদি না দেখতে পাই। ভিশনারি সাইট যদি মানে অবস্থা খারাপ হয় বা অন্ধ হয় বা বাজে অবস্থায় থাকে, তখন বাদ বাকি সেন্সগুলো দিয়ে আমি কাজ করি। তো সেই সেন্সের কথাটা উনি নিজেই বলবেন এখানটায়, সেখানটায় আসছি। আর একটা লাইন যেটা আমি বোঝাবো বলেছিলাম, সেটাও আমি ওই সাথে যোগ করে দেবো। বাট আই লাইক দ্য সাউন্ড অফ আ ভয়েস অ্যান্ড ইভেন দ্য সাউন্ড অফ আ স্লিপার্স। আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা, আই আস্কড, যে তুমি কি পুরো দেহরা যাবে, দেহরা পর্যন্ত যাবে। I must have been sitting in a dark corner because my voice startled her. আমি সম্ভবত একটা ডার্ক কর্নারেই বসেছিলাম। এবার উনি ডার্ক কর্নারে বসে থাকাটা কিন্তু ওনার একটা মানে বাধ্যতামূলক জায়গা, যেখানে হয়তো তিনি বুঝতে দিতে চান না, খানিকটা ইনফিরিয়রিটি কমপ্লেক্সের জন্য, যে আমাকে হঠাৎ করে কেউ ধরে ফেলুক যে আমি অন্ধ, সেটা আমি বুঝতে দিতে চাইছি না। তো এইটা একটা টার্ম আছে, সেই টার্মটা আমি বলি, নিকটোফিলিয়া। নিকটোফিলিয়া হচ্ছে লাভ অফ ডার্কনেস অর নাইট, ফাইন্ডিং রিল্যাক্সেশন অর কমফর্ট ইন দ্য ডার্কনেস। তো এই নিকটোফিলিয়াটা কিন্তু এখানে ন্যারেটারের মধ্যে খানিকটা দেখা যাচ্ছে এই মুহূর্তে। এবং যেহেতু এই যে ডার্ক কর্নারে উনি বসে আছেন, যে আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন এ ডার্ক কর্নার বিকজ মাই ভয়েস স্টার্টলড হার, আমি অবশ্যই এটা বোঝাবো না কেন মাস্ট হ্যাভ বিন। মাস্টের ব্যবহারটা কি অর্থে হয় সেটা আমরা জানি। আর আচ্ছা ঠিক আছে, না হয় আমি আর একটুখানি ব্যাখ্যা করে দিচ্ছি। আই মাস্ট হ্যাভ বিন সিটিং, হ্যাভ বিন সিটিং, ঠিক আছে, হ্যাভ বিন সিটিং তো এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হচ্ছে, অনেকক্ষণ ধরে বসে আছেন বলে। কিন্তু মাস্ট কেন, ওয়াই নট শুড, শুডের পরিবর্তে মাস্ট বা হ্যাভ টুর পরিবর্তে মাস্ট কেন বসেছে সেটা আমরা একটু বুঝে নিই। এইখানে আমরা বুঝতে পারবো যে মাস্ট বলতে এখানে ভেরি ইম্পর্টেন্ট, নেসেসারি, নো চয়েস, অর্থাৎ এখানে কোনো চয়েসের ব্যাপার নেই, বোঝা যাচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ। শুড বলতে গুড আইডিয়া, নট নেসেসারি, এবং চয়েস আছে এখানটায়। যেমন উদাহরণ দিলে বোঝা যাবে, আই মাস্ট স্লিপ টু নাইট, আই হ্যাভ এ টেস্ট টুমরো, আমাকে আজকে শুতেই হবে কারণ কালকে আমার একটা পরীক্ষা আছে। শুডের ক্ষেত্রে আই শুড স্লিপ টু নাইট বাট আই ওয়ান্ট টু ওয়াচ টিভি, আমার আজকে ঘুমানো উচিত কিন্তু আমি টিভি দেখবো। এখানে একটা চয়েসের ব্যাপারও আছে, অতটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু এখানে কোনো চয়েস নেই, শুতেই হবে। নেসেসারি গুরুত্বপূর্ণ এবং ভেরি ইম্পর্টেন্ট, মানে খুবই গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয়
এবং কোনো চয়েস নেই। হি মাস্ট গেট এ পাসপোর্ট, হি ইজ গোয়িং অ্যাব্রড। তাহলে তাকে অ্যাব্রড যেতে হবে, সুতরাং তাকে একটা পাসপোর্ট পেতেই হবে, সেই জন্য হি মাস্ট গেট এ পাসপোর্ট। হি শুড গেট এ পাসপোর্ট কেন, এখানে হি মে গো অ্যাব্রড, সে যেতে পারে, সুতরাং তাকে একটা পাসপোর্ট নিতে হতে পারে বা নিতে হবে, এই অর্থে কিন্তু মাস্ট এবং শুডের পার্থক্যটা বোঝা যাচ্ছে। সুতরাং এখানে উনি যখন বলছেন আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন আ ডার্ক কর্নার বিকজ মাই ভয়েস স্টার্টলড হার, তো এটাও একটা ছবি দ্বারা আমরা বুঝি কীরকম তার পরিস্থিতিটা ছিল। এই ছবিটা দেখলে খানিকটা বোঝা যাবে যে উনি একটা কর্নারে বসে আছেন, মাস্ট হ্যাভ বিন সিটিং ইন আ ডার্ক কর্নার, সেই ডার্ক কর্নারে বসে থাকা, এবং হঠাৎ করে কেউ যদি ঢোকেও সেখানে কিন্তু সে চট করে দেখতে পারবে না। তো সেই কারণে বলা হচ্ছে যে উনি একটা অন্ধকার জায়গায় বসেছিলেন এবং সেটা তিনি নিজেই বুঝতে পারছেন, সেই জন্য হয়তো বিকজ মাই ভয়েস স্টার্টলড হার, তার স্টার্টলড মানে চমকে যাওয়া বা চমকে দেওয়া, যে তার কণ্ঠস্বর হয়তো তাকে চমকে দিয়েছে। শি গেভ এ লিটল এক্সক্লেমেশন অ্যান্ড সেড আই ডিডন্ট নো এনিওয়ান এলস ওয়াজ হিয়ার। লিটল এক্সক্লেমেশন মানে হঠাৎ করে অবাক হয়ে যাওয়া বা একটু চমকে যাওয়া, সেইটাকে লিটল এক্সক্লেমেশন বলছে। এবং তিনি কি বললেন, মেয়েটি কি বললেন, যে আই ডিডন্ট নো এনিওয়ান এলস ওয়াজ হিয়ার, আমার ধারণা ছিল না যে কেউ এখানে আছে। এনিওয়ান এলস বলতে কেউ, কোনো একজন, অন্য কেউ একজন এখানে আছে। তো এটাও একটা ছোটোখাটো ইন্ডিকেশন যে একটা ট্রেন কম্পার্টমেন্টের মধ্যে অতটাও অন্ধকার থাকার কথা নয়, যেখানে যদি ক্লিয়ার সাইটেড কোনো ব্যক্তি হয় সে পরিষ্কারভাবে যে দেখতে পাবে না তার কিন্তু কোনো মানে নেই। ফলে মেয়েটিও হঠাৎ করে ছেলেটিকে দেখতে পায়নি এবং সেই কারণের জন্যই তিনি চমকে গিয়েছেন। মানে ন্যারেটরের এই প্রশ্নটা শুনে, আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা। তো এখানে প্রশ্ন এরকম আসতে পারে যে ওয়াই দ্য গার্ল ওয়াজ স্টার্টলড, তো সুতরাং উত্তরটা দ্য ন্যারেটরস কোয়েশ্চেন, অথবা ওয়েন দ্য ন্যারেটর আস্কড আর ইউ গোয়িং টু অল দ্য ওয়ে টু দেহরা, তো হোয়াট ওয়াজ দ্য গার্লস রিয়াকশন, শি গেভ এ লিটল এক্সক্লেমেশন and said I didn't know anyone else as well, এটা না দিলেও হবে, she gave a little exclamation টুকু যথেষ্ট হতে পারে 1 নম্বরের জন্য। তো তারপরের অংশ আমরা একটু আসি। I must have been sitting in a dark corner because my voice startled her, she gave a little exclamation and said I didn't know anyone else was here, এটুকুনি হলো। Well, it often happens that people with good eyesight fail to see what is right in front of them. They have too much to take in, I suppose. এই হচ্ছে সেই লাইনটি, যে লাইনটির কথা আমি বলছিলাম, যে অর্থাৎ শুধু এইটুকুন নয়, এই পুরো এই যে 4টে লাইন, এই 4টে লাইনের কথা আমি বলছিলাম, যেটা আমাদেরকে এবার বুঝতে হবে। প্রথমটুকু আমি আগে বুঝি। ইট অফেন হ্যাপেন্স দ্যাট পিপল উইথ গুড আইসাইট ফেল টু সি হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম। বেশ, এর পরিষ্কার পরিচ্ছন্ন মানেটা হচ্ছে, এটা প্রায়শই ঘটে যে যাদের আর কি ভালো আইসাইট আছে, গুড আইসাইট, ফেল টু সি হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম, চোখের সামনে কি আছে সেটা তারা দেখতে পায় না। এবার এর সাথে খুব হালকাভাবেও যদি আমরা মিল টানি, জীবনানন্দের ওই কবিতা ঘর হতে দুপা ফেলিয়া শিশির বিন্দু দেখা, ফলে সেটা আমাদের নজরে পড়ে না, কারণ আমরা অনেক দূরে দূরে জায়গাগুলো ঘুরতে যাই, এবং সেটা সত্যি। কারণ আমরা যদি দার্জিলিং বা কোনো হিল স্টেশনে বেড়াতে যাই, আমরা কিন্তু সবাই যে সার্টিফাইড স্পট যেগুলো ছুটলাম, টাইগার হিল দেখতে বা গ্যাংটকের দেখতে গিয়ে 7 পয়েন্টস দেখতে ছুটলাম, এই না ছুটে চারপাশটা যে কত সুন্দর হতে পারে সেটা কিন্তু আমরা দেখতে চাই না। সেটা হয়তো ওইগুলোর থেকে অনেক ভালো, চা বাগান ওর থেকে অনেক সুন্দর, কিন্তু সেগুলো আমরা করতে চাই না, কারণ আমরা সবসময় একটা ধারাবাহিক বা নিয়মে বাঁধা গণ্ডির মধ্যে থাকা অবস্থায় কাজ করতে চাই। ফলে এই জন্যই গণ্ডগোলগুলি হয়। মানে ন্যারেটরের কথা এটা, উনি যেটা বলছেন যে দে হ্যাভ টু মাচ টু টেক ইন, আই সাপোজ, মানে যে তাদেরকে অনেক কিছু একসাথে দেখতে হয়, তো সেই কারণের জন্য হয়তো তারা পরিষ্কারভাবে যেটা দেখার দরকার বা কোনো না কোনো কিছু নজর এড়িয়ে যায়, যে ওভারলুক করে যায়, সেটা পরিষ্কারভাবে চোখের মধ্যে আসে না। অন্যদিকে whereas people who cannot see or see very little, যারা দেখতেই পায় না বা খুব কম দেখে, have to take in only the essentials, শুধুমাত্র জরুরি জিনিসগুলোকেই তাদেরকে নজরে নিতে হয়। whatever registers tellingly on their remaining senses, যা কিছু রেজিস্টার করে অর্থাৎ তাদের চোখে পড়ে বা যেটা তাদেরকে নাড়া দেয়, টেলিংলি, এফেক্টিভলি, টেলিংলি মানে হচ্ছে এফেক্টিভলি, বেশ প্রভাব ফেলে আর কি, অন দেয়ার রিমেইনিং সেন্সেস, যে সেন্সগুলো আছে সেইগুলির উপরে। তো সেটা এবার ব্যাখ্যাটাকে আমরা আরেকটুভাবে ছবি সহকারে বুঝি।
এখানে যেমন দেখা যাচ্ছে যে হাত দিয়ে এই যে গমের যে জায়গাগুলো ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে, এটা কি হচ্ছে? এটা কিন্তু একটা সেন্স। আমি হয়তো চোখে দেখতে পাই না, কিন্তু অনুভূতি বা স্পর্শের মাধ্যমে কিন্তু আমি এটা বুঝতে পারছি। কোনো কিছু আমি হয়তো চোখে না দেখতে পেলেও আমি শোনার মাধ্যমে, যেমন লেখক বা ন্যারেটর এখানে কিন্তু স্লিপারের আওয়াজটা পেয়েছেন, স্মাইলের বা তা মেয়েটি যে হাসছে তার আওয়াজটা কিন্তু তিনি পেয়েছেন, ফলে তিনি শ্রবণের মাধ্যমে অনুধাবন করার চেষ্টা করছেন, অথবা স্মেলের মাধ্যমে, অর্থাৎ যে আমরা যে গন্ধটা শুকি, ঘ্রাণ নিই, এই যে কফি সিডসের যে ঘ্রাণটা উনি নিচ্ছেন, গন্ধ শুকে বলার মানে চেষ্টা করছেন কতটা কোয়ালিটি সম্পন্ন জিনিসটা, বা এই জাতীয় ব্যাপার, অর্থাৎ ঘ্রাণের মাধ্যমেও কিন্তু আমরা অনেক সময় অন্যান্য জিনিসকে বুঝতে সাহায্য করি। ফলে এই যে জায়গাগুলো প্রত্যেকটা রিমেইনিং সেন্স বলতে কিন্তু এই জিনিসগুলিকে বোঝানো হচ্ছে। সুতরাং লেখক বা ন্যারেটর এখানটায় নিজের সম্পর্কেই কিন্তু এই কথাগুলি বলছেন, অর্থাৎ এই যে আগে যে লাইনটা আমরা ছেড়ে এসেছিলাম, এই যে মাই আইজ সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস, সেই জায়গা থেকেই কিন্তু উনি এই জায়গাটিকে তৈরি করছেন, যেখানে উনি পরিষ্কারভাবে বলছেন যে মেয়েটি সম্ভবত দেখতে পায়নি, তার কারণ মেয়েটি যেহেতু গুড আইসাইট তার আছে, সেই জন্য উনি দেখতে পাননি যে এখানে অন্ধকারের মধ্যে কেউ একজন বসে রয়েছেন, এবং যেহেতু তাকে অনেকটা দেখতে হয় একসাথে, যেটা নজর করা সেটা নজর করতে পারে না, এবং যেখানে লোকজন, তার মতো লোকজন যারা প্রায় দেখতেই পায় না অথবা খুবই সামান্য দেখে, তাদেরকে তো শুধুমাত্র জরুরি জিনিসগুলি দেখতে হয়, সেই জন্য যা তার মনে হচ্ছে, যেটা সবচেয়ে বেশি প্রয়োজনীয় মনে হচ্ছে, সেই জিনিসটাই কিন্তু তার বাদ বাকি সেন্সগুলো দিয়ে তিনি বুঝতে চেষ্টা করেন। সেক্ষেত্রে যেমন মহিলাটি এসছে, ন্যারেটর কিন্তু পরিষ্কারভাবে বলে দিতে পারেন যে আপনি চটি পরে এসছেন, বা আপনার গায়ের গন্ধ এরকম হতে পারে, বা এই জাতীয় যেগুলি রিমেইনিং সেন্স, মানে স্মেল, টাচ বা ইয়ার, লিসেনিং, এই জায়গাগুলো দিয়ে অনুধাবন করাটা সম্ভবপর। সুতরাং এখানে কিন্তু খুবই ভালোভাবে স্পষ্ট যে এখনো পর্যন্ত চোখ বা আইজ নিয়েই কিন্তু পুরো বক্তব্যটা হচ্ছে। এটা এখনো পর্যন্ত এমন কোনো জায়গা নেই যেখানে কিন্তু আমরা আইজের অনুপস্থিতি লক্ষ্য করছি। এই বড় বড় দুটো লাইনের মধ্যেও কিন্তু অ্যান্টিথেসিস লুকিয়ে রয়েছে। এখানে এই যে গুড আইসাইট, আর এখানে হচ্ছে হু ক্যানট সি বা সি ভেরি লিটল, এই দুটোর মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণ পার্থক্য রয়েছে। তো তখন আমি অ্যান্টিথেসিসটাকে বুঝিয়েছিলাম, তাই এখানে একবার চট করে অক্সিমোরনটাকেও বুঝিয়ে দিই। এখানে আমরা অক্সিমোরনটাকে পরিষ্কারভাবে বুঝবো যে ফিগার অফ স্পিচ ইন হুইচ ইনকংগ্রুয়াস অর কন্ট্রাডিক্টরি টার্মস অ্যাপিয়ার সাইড বাই সাইড, যেটা বলছিলাম কুল ফায়ার দুটো পাশাপাশি বসেছে, সুতরাং এটা অক্সিমোরন। বা এই যে প্রেটি আগলি, প্রেটি সুন্দর, আগলি কুৎসিত, দুটো পাশাপাশি বসেছে বিপরীতার্থক শব্দ, সুতরাং এটা অক্সিমোরন। বা অ্যাক্ট ন্যাচারাল, এই যে অ্যাক্টিভ আর ন্যাচারাল, মানে দুটোই সম্পূর্ণ আলাদা আলাদা। অ্যাক্ট ন্যাচারাল ইজ এ কমপ্লিটলি অক্সিমোরন, কারণ এটা আইডিয়াটাই ন্যাচারাল অ্যাক্টিংয়ের মতো নয়। বা ক্র্যাশ ল্যান্ডিং এবং ক্র্যাশ দুটো সম্পূর্ণ ভিন্নধর্মী শব্দ। ক্র্যাশ হচ্ছে ধ্বংস হয়ে যাওয়া, ল্যান্ডিং হচ্ছে স্থির হয়ে দাঁড়ানো, সুতরাং কখনোই নয়। সিরিয়াসলি ফানি, এটা থেকেও বোঝা যাচ্ছে যে পরিষ্কারভাবে কেন এগুলি অক্সিমোরন। যাই হোক, এর পরের অংশটুকুতে যখন আমরা আসব, তখন আমরা দেখব যে আই ডিডন্ট সি ইউ আইদার, আই সেড বাট আই হার্ড ইউ কাম ইন। যে হ্যাঁ, আমি নিজেও তোমাকে যে দেখেছি বা আপনাকে দেখেছি তা নয়, আমি শুনেছি যে আপনি আসছেন, কারণ আমি শব্দটা আমার কানে গেছে আপনার আসার। I wondered if I would be able to prevent her from discovering that I was blind. I wondered, এই ওয়ান্ডারটা কি? ওয়ান্ডারটা হচ্ছে উনি জিজ্ঞাসা করছেন, অবাক হচ্ছেন, না কি করছেন? ওয়ান্ডার শব্দ দিয়ে উনি কি বোঝাতে চাইছেন সেটাকে একটু বুঝে নিই আমরা। এখানে পরিষ্কারভাবে আমরা বুঝতে পারি যে ওয়ান্ডার functions as a verb of a noun. As a verb it means to ponder, to feel curious or want to know something. SMT বলতে something. Wander আমরা জানি has several meanings. As a verb it means to walk without destination or purpose, ঘুরে বেড়ানো, wandering। আর নাউন হিসাবে act of wandering, ঘুরে বেড়ানোর কাজকে ওয়ান্ডার বলা হচ্ছে। কিন্তু এখানে ওয়ান্ডার বলতে এই জায়গাটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ, যে ইট মিনস টু পন্ডার মানে চিন্তা করা, টু ফিল কিউরিয়াস অত্যুৎসাহী হওয়া বা জিজ্ঞাসু হওয়া, অর টু ওয়ান্ট টু নো সামথিং কিছু একটা জানতে চাওয়া। ফলে এটা কিন্তু ইনকোয়ারি বা আস্কের মতো ব্যাপারটা নয়। আস্ক হচ্ছে জিজ্ঞাসা, এবং ইনকোয়ারটাও খানিকটা সেই রকমই। তো এখানে আসছে হচ্ছে ওয়ান্ডারের প্রশ্ন। তো আই ওয়ান্ডার
এখানে আই ইনকোয়ার করা যেতে পারে। হ্যাঁ, আচ্ছা, ইনকোয়ারের পার্থক্যটাও এই ফাঁকে আমি একটু জানিয়ে দিই। এইখানে ইনকোয়ার আর ইনকোয়ারের মধ্যে পার্থক্য আছে। ইনকোয়ার হচ্ছে ইনভেস্টিগেট, তার মধ্যে ইনভেস্টিগেশনের ব্যাপারটা থাকবে, তদন্তর ব্যাপারে। ইনকোয়ার হচ্ছে আস্ক, ফলে এখানে ইনকোয়ার কিন্তু হবে না, এখানে ইনকোয়ার হবে। ইনকোয়ারটা বেশি অবশ্য না হওয়ারও কিছু নেই, কারণ উনি বেসিক্যালি ইনভেস্টিগেশনই করতে চাইছেন এখানটায়, যেখানে দেখছি আই ওয়ান্ট টু ইনভেস্টিগেট, আমি সিরিয়াসলি জানতে চাইছি। আই ওয়ান্ডার্ড ইফ আই উড বি এবল টু প্রিভেন্ট হার, যে আমি কি সক্ষম হব তাকে ঠেকাতে, প্রিভেন্ট হচ্ছে ঠেকানো, ফ্রম ডিসকভারিং, এইটা আবিষ্কার করা থেকে, দ্যাট আই ওয়াজ ব্লাইন্ড, যে আমি অন্ধ, এটা কি আমি তাকে বুঝতে দিতে পারবো না বা বুঝতে না দিতে পারতে সক্ষম হব, সেই জায়গাটা উনি অবাক হয়ে ভাবছেন যে আদৌ কি সেটা হবে। প্রোভাইডেড আই কিপ টু মাই সিট, এই লাইনটাও কিন্তু খটোমটো। প্রোভাইডেড আই কিপ টু মাই সিট, আসলে কি হবে, আই কিপ টু মাই প্রোভাইডেড সিট, যে সিটটা আমার জন্য দিয়েছে সেই জায়গাটা আমি রেখে দিচ্ছি বা আমি থাকছি সেখানে। এবার এই যে এই লাইনগুলো যেহেতু ঠিকঠাক নেই, এটার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। এই লাইন না ঠিক রেখে যখন, মূলত এটা কবিতাতে ব্যবহার করা হয়, কিন্তু এটা গদ্যেও অনেক সময় ব্যবহার করা হয়, এবং তার মূল উদ্দেশ্য হচ্ছে যাতে একটা এফেক্ট আনা, যে এফেক্ট থেকে অন্তত বুঝতে পারা যায় যে কিছু না কিছু, কোনো না কোনোভাবে পাঠকরা আগ্রহী হচ্ছে, বা জিনিসটা কি একটু বুঝতে চাইতো বা কি বলতে চাইছে সেটা একঘেয়েমি কাটানো, মূল উদ্দেশ্য হচ্ছে এইটা। তো এটাকে কি বলে? এটাকে বলা হয় অ্যানাস্ট্রফি অথবা হাইপার ব্যাটন। তো এই অ্যানাস্ট্রফি বা হাইপার ব্যাটনটা কি জিনিস? হাইপার ব্যাটনটা বলছে এই যে নর্মাল ওয়ার্ড অর্ডারটা ঘুরিয়ে দেওয়া। এই যেমন ওয়ান সোয়ালো ডাজ নট মেক আ সামার, ওয়ান সোয়ালো ডাজ নট এ সামার মেক, এটাও কিন্তু লাইন, এটা কবিতার ক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য, কিন্তু ঘুরিয়ে যখন এই যে মেক এ সামারটা ঠিকঠাক লাইন, যখনই সেটা ইনভার্স হলো তখনই কিন্তু সেটা অ্যানাস্ট্রফিতে পরিণত হলো। তো অ্যানাস্ট্রফি হচ্ছে একটা নর্মাল ওয়ার্ড অর্ডারটাকে ভেঙে এটাকে ঘুরিয়ে ফেলা, ঠিক যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি প্রোভাইডেড আই কিপ টু মাই সিট। তো প্রোভাইডেড আই কিপ টু মাই সিট নয়, দ্য সিট আই এম প্রোভাইডেড উইথ, আসল কথাটা এইরকম হবে। তো এটাকে আরও একটা জিনিস বলে, এটাকে বলা হয় ইনভার্টেড সিনট্যাক্স, রিভার্সিং দ্য নর্মাল ওয়ার্ড অর্ডার অফ এ সেন্টেন্স, এটাকে বলা হচ্ছে ইনভার্টেড সিনট্যাক্স। তো নেভার ওয়াজ সিন সো ব্ল্যাক এ ডে অ্যাজ দিস, রোমিও এন্ড জুলিয়েটের থেকে অ্যাক্ট 5 সিন 4 থেকে নেওয়া। নেভার ওয়াজ সিন সো ব্ল্যাক এ ডে অ্যাজ দিস, সো এটার মানেটা আসলে সঠিক লাইনটা কি হবে? সো ব্ল্যাক এ ডে অ্যাজ দিস ওয়াজ নেভার সিন, কিন্তু সেটাকে ইনভার্ট করা হয়েছে, সেই জন্য বলা হচ্ছে এটাকে ইনভার্টেড সিনট্যাক্স। যাই হোক, এগোনো যাক। প্রোভাইডেড আই কিপ টু মাই সিট আই থট ইট শুডন্ট বি টু ডিফিকাল্ট, আমি ভাবলাম যে এটা খুব একটা কঠিন ব্যাপার হবে না, যে তাকে আমি ঠেকাবো, অর্থাৎ তার কাছে আমি আমার জায়গাটাকে লুকোবো। এবার লুকোনোর কারণ খানিকটা আমরা বুঝতেই পারছি, এটার মধ্যে ইনফিরিয়রিটি কমপ্লেক্স একটা কাজ করছে। ইনফিরিয়রিটি কমপ্লেক্স আমরা পরবর্তীকালে আরো ভালো করে বুঝবো, কোনটা সুপিরিয়রিটি কমপ্লেক্স কোনটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স সেটা আমরা বুঝবো। তো যাই হোক, একটা আমি ছোট হতে চাই না, আমি যেন টের না পাই আমাকে যে আমি অন্ধ, সেই জায়গাটাকে বোঝানোর জন্য এখানে ইনফিরিয়রিটি কমপ্লেক্স দেখাচ্ছে। তো দ্য গার্ল সেড আই এম গেটিং অফ অ্যাট সাহারানপুর, এইটা আর একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যে কোথায় নামবে মেয়েটি নামবে হচ্ছে সাহারানপুর। তো সাহারানপুর, এই হচ্ছে সাহারানপুর জংশন, তো এইখানে মেয়েটির নামার কথা। মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার, তাহলে তার আন্ট সেখানে তার সাথে সাক্ষাৎ করবেন এবং তিনি সাহারানপুরে নামতে চলেছেন। Then I had better not to get familiar, I replied. Aunts are usually formidable creatures. তাহলে আমার অত ফ্যামিলিয়ার হয়ে খুব একটা কাজ নেই, আপনার সাথে অত সখ্যতা বাড়িয়ে খুব একটা কাজ নেই, আমি উত্তর দিলাম। আন্টস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার্স, এবং মানে কাকিমারা সচরাচর, কাকিমা হতে পারে, জেঠিমা হতে পারে, আন্ট ইজ আন্ট, ফর্মিডেবল ক্রিয়েচার হয়। ফর্মিডেবল বলতে বোঝাচ্ছে যে কজিং ইউ টু হ্যাভ ফিয়ার, ড্রেড, অ্যাপ্রিহেনশন অ্যান্ড অর রেসপেক্ট ফর সামথিং অর সামওয়ান বিকজ দ্যাট থিং অর পারসন ইজ পাওয়ারফুল, ইমপ্রেসিভ অর ডিফিকাল্ট, মানে কোনো কিছুর সম্পর্কে বিশাল ভয়, ভীতি, একটা শ্রদ্ধা, এই জাতীয় জিনিসপত্র তৈরি করা, সেটাকে ফর্মিডেবল বলা হচ্ছে। ফর্মিডেবল ফিগার, ফর্মিডেবল ক্রিয়েচার, হ্যাঁ, সাংঘাতিক ভয় পেয়ে যাচ্ছি এরকম ব্যাপার বোঝাতে ফর্মিডেবল শব্দটাকে ব্যবহার করা হচ্ছে। তো লেখক এখানে ফর্মিডেবল শব্দটাকে ব্যবহার করছেন আন্টদের ক্ষেত্রে। উনি যে ফর্মিডেবল ব্যবহার করে শান্ত হচ্ছেন তা নন, এখানে উনি আরও একটা দেখাচ্ছেন ফর্মিডেবল ক্রিয়েচার্স। তাহলে উনি আন্টদের বলছেন ফর্মিডেবল ক্রিয়েচার্স, মানে ভয়ঙ্কর প্রাণী। এই যে প্রাণীর ব্যাপারটাই হচ্ছে মুশকিল। প্রাণীর ব্যাপারটা কি, আগে আমি কতগুলি ছবি দেখাই, তারপর আমি ব্যাপারটা বোঝাচ্ছি।
এই ছবিটিতে দেখা যাচ্ছে কিভাবে মানুষ মানুষের প্রতি অত্যাচার করছে, বা এই ছবিটিতেও দেখা যাচ্ছে কিভাবে মানুষ অসহায়ের মতো পশুদের মতো বেঁচে থাকছে। এই যে সিস্টেম, এই সিস্টেমটাকে বলা হয় ডিহিউম্যানাইজেশন। ডিহিউম্যানাইজেশনের ক্ষেত্রে কি হচ্ছে, যেমন এখানে আন্টদেরকে উনি ক্রিয়েচারে পরিণত করে দিচ্ছেন, ফর্মিডেবল ক্রিয়েচার্স। ফলে আন্টস remain no more human beings, rather formidable creatures। এবার এটাকে একটা ফান বা ব্ল্যাক হিউমারের সাথে তুলনা করা হচ্ছে, যেখানে হিউমারাস, ইনডিড ইট ইজ হিউমারাস, যেখানে হাস্যরস তো উঠে আসছেই, কিন্তু হাস্যরসটা কিন্তু খুব স্বাভাবিক, মানে হার্টি নয়, অর্থাৎ উৎফুল্লতার মানে সাথে আমরা সেটাকে মেনে নিচ্ছি না, এই জন্য এটাকে ব্ল্যাক হিউমার বলা হচ্ছে। তো এই ব্ল্যাক হিউমার অনেক জায়গাতেই উপস্থিত, শুধুমাত্র এখানে নয়, পুরো গোটা গল্পটার অনেক জায়গাতেই উপস্থিত রয়েছে। তো সেই ব্ল্যাক হিউমারটা কিন্তু এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিসেবে দেখা যাচ্ছে। আনসার ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার্স। তো কেন ওনার মনে হচ্ছে যে আনসার ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার্স? বিকজ অফ দেয়ার ক্যারেক্টারিস্টিক ফিচার্স। কারণ তাদের যে আচার আচরণ, সেইটা থেকে ওনার মনে হয়েছে আন্টরা মূলত একটা টাইপ, অর্থাৎ ফর্মিডেবল ক্রিয়েচারদের মধ্যে পড়ে। হয়তো বেশি চিৎকার চিল্লামিল্লির জন্য, হয়তো অতিরিক্ত সচেতনতার জন্য, হয়তো কোনো একটা বিষয়কে নিয়ে অতিরিক্ত সন্দেহভাজন হওয়ার জন্য, এইগুলোর জন্য হতে পারে ফর্মিডেবল ক্রিয়েচার্স, যাদের সামনে সঠিকভাবে দাঁড়িয়ে থাকাটা সম্ভবপর হয় না। কিন্তু মূলত তিনি এখানে সর্ট অফ ডিহিউম্যানাইজেশন তাকে কিন্তু করছেন এই জায়গাটায়। ওয়্যার আর ইউ গোয়িং, শি আস্কড টু দেহরা অ্যান্ড দেন টু মিসৌরি। এখানে একটা লাইনেই কিন্তু কনভারসেশনটা দেওয়া রয়েছে। ওয়্যার আর ইউ গোয়িং, শি আস্কড, তিনি জিজ্ঞেস করলেন কোথায় যাচ্ছেন, টু দেহরা অ্যান্ড দেন টু মিসৌরি। তাহলে লেখক কোথায় যাচ্ছেন? টু দেহরা, প্রথমে দেহরায় যাবেন, তারপর সেখান থেকে মুসৌরি যাবেন। তাহলে এখানে ইনফরমেশনটা আমরা পেলাম, রোহানা পর্যন্ত উনি একা ছিলেন, মেয়েটি সাহারানপুরে নামবে, উনি দেহরা থেকে মুসৌরি যাবেন। এই তথ্যগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। ও হাউ লাকি ইউ আর, I wish I were going to Mussoorie. I love the hills, especially in October. এই যে আই উইশ আই ওয়্যার গোয়িং টু মুসৌরি, একটাই জিনিস এখানে স্ট্রাইকিং লাগছে, আই ওয়্যার। আমরা সচরাচর জানি আই ওয়াজ হওয়ার কথা, কিন্তু এখানে কেন আই ওয়্যার? হাউ লাকি ইউ আর তো ঠিক আছে, হাউ লাকি ইউ আর, এবং এখানেও লক্ষণীয় উনি এক্সক্লেমেশন ব্যবহার করেননি, এখানে ফুল স্টপ দেখাচ্ছে, তো ঠিক আছে, তাতেও খুব একটা অসুবিধা নেই। হাউ লাকি ইউ আর মানে যে ইউ আর ভেরি লাকি। তো আই উইশ আই ওয়্যার গোয়িং টু মুসৌরি, যে আমি যদি ইচ্ছা প্রকাশ করছি যে মুসৌরি যেতাম। তো আই ওয়্যারের ব্যবহার কিভাবে হয় এখানে স্পষ্ট হবে, আই ওয়্যারের ব্যবহারটা কিভাবে হয়। ইউ ইমাজিন ইয়োরসেলফ ইন দ্য পজিশন অর সিচুয়েশন অফ দ্য আদার পারসন, ইট ইজ ইউজড টু গিভ অ্যাডভাইস। এই সমস্ত ক্ষেত্রে আই ওয়্যার ব্যবহার করা হয়। যেমন আই ওয়্যার ইউ, যে এই টেক্সটের মধ্যে যে লাইনটা দেওয়া আছে যে আই ওয়ান্ডার্ড, আই ওয়ান্ডার, আই উইশ আই ওয়্যার গোয়িং টু মুসৌরি, যে তিনি যদি তার লেখকের জায়গায় থাকতেন, অর্থাৎ এই যে জায়গাটাই ইমাজিন ইয়োরসেলফ ইন দ্য পজিশন অর সিচুয়েশন অফ দ্য আদার পারসন, তো তিনি যদি লেখকের জায়গায় থাকতেন, সেই ক্ষেত্রে ওয়্যারটাকে ব্যবহার করা হচ্ছে। বা এই যে ওয়াই ইফ আই ওয়্যার অ্যান্ড নট ইফ আই ওয়াজ, এই যে যেমন সাবজাংটিভ মুড বলা হয় এটাকে, যেটাকে ব্যবহার করা হয় হাইপোথেটিক্যাল সিচুয়েশন। হাইপোথেটিক্যাল সিচুয়েশন বলতে সম্ভাবনা, যেখানে সম্ভাবনা আছে যে এটা হতে পারে। ইট ইজ এ কন্ডিশন হুইচ ইজ কন্ট্রারি টু ফ্যাক্ট, দ্য ফ্যাক্ট ইজ আই এম নট ইউ। উইথ টু বি ইউজ ওয়্যার ফর অল সাবজেক্টস ইন দ্য সাবজাংটিভ মোড। এবার সাবজাংটিভ মোডের ক্ষেত্রে যে আমি তুমি নও, এই অর্থে ব্যবহার করা হচ্ছে। যদি আমি তুমি হতাম, আই উড বি কেয়ারফুল ইফ আই ওয়্যার ইউ, যদি আমি তুমি হতাম তাহলে আমি আরও কেয়ারফুল হতাম। আমি তুমি নই, কিন্তু আমি যদি তুমি হতাম তাহলে আমি হয়তো সচেতন হতাম। তো সেই জায়গাটাই এখানটায় দেখানো হচ্ছে যে লেখকের ক্ষেত্রে মেয়েটি বলছে আই উইশ আই ওয়্যার গোয়িং টু মুসৌরি, যে আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে আমি যদি মুসৌরি যেতে পারতাম। আই লাভ দ্য হিলস স্পেশালি ইন অক্টোবর, অক্টোবরে আমি মানে হিল সত্যি খুব পছন্দ করি বা ভালোবাসি। কেন অক্টোবরে হিল পছন্দ করার মতো সেটা আমরা কয়েকটা ছবি দেখলে পরে বুঝতে পারবো। এই হচ্ছে অক্টোবর মাসে হিলের চেহারা, ফলে স্বাভাবিকভাবেই এর সৌন্দর্য অনেক বেশি বৃদ্ধি পেয়ে যায় অক্টোবরে, আকাশও অনেক পরিষ্কার থাকে। সুতরাং
হিলটাকে অক্টোবরে ভালোবাসবার যথেষ্ট কারণ কিন্তু উনি দেখাচ্ছেন, এবং এটা খুবই জেনুইন বলে মনে হচ্ছে, কারণ উচ্ছ্বাস কিন্তু পুরো গোটা বাক্যটার মধ্যেই ছড়িয়ে পড়ছে। তা স্পেশালি ইন অক্টোবর, এটাও একটা গুরুত্বপূর্ণ তথ্য যে কোন সময়ের কথা উনি বলেছিলেন, অক্টোবর। ইয়েস, দিস ইজ দ্য বেস্ট টাইম, এবং অক্টোবর লেখক বা ন্যারেটরের মতো বেস্ট টাইম। আই সেড কলিং অন মাই মেমোরিজ, কলিং অন মাই বলতে এখানে কল অন বলতে এখানে স্মরণ করা, রিমেম্বার অর্থে কল অনটাকে ব্যবহার করা হয়েছে। এখানে ফ্রেজাল ভার্বের লিস্ট যদি আমরা দেখি তাহলে সেখানেও দেখানো যেতে পারে যে কল ইন হচ্ছে কমিউনিকেট উইথ আ বেস এটসেট্রা বাই টেলিফোন, আর কল অন হচ্ছে মিনিং ভিজিট আ পারসন টু পে আ কল টু, মানে ভিজিট করা, কোথাও একটা যাওয়া। কিন্তু কল অনের আর একটাও হয় যে হ্যাভ রিকোর্স টু সামান আপ, অর্থাৎ রিমেম্বার, কিছু কাউকে ডাকা, কিছু একটা স্মরণ করা, সেই অর্থেও কিন্তু কল অনটাকে ব্যবহার করা হয়। তাহলে কলিং অন মাই মেমোরিজটা কিন্তু ওই অর্থেই ব্যবহার করা হচ্ছে এখানটায়। তাহলে কলিং অন মাই মেমোরিজ, দ্য হিলস আর কাভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস। তা ডালিয়া ফুল কিন্তু আমরা দেখেছি, অবশ্যই দেখেছি, কিন্তু পার্বত্য এলাকায় ডালিয়া ফুল ফুটে থাকলে কেমন লাগে সেটা কিন্তু আমরা সচরাচর লক্ষ্য করি না। এই হলো ওয়াইল্ড ডালিয়া। ওয়াইল্ড ডালিয়া বলতে এই যে বনে ফুটে আছে, কোনো জায়গায় মানে কোনো বাড়িতে টবে বা বাগানে লাগানো নয়, সাধারণভাবে স্বাভাবিকভাবে ফুটেছে বলে এটাকে ওয়াইল্ড ডালিয়া বলা হচ্ছে। এই হলো ওয়াইল্ড ডালিয়ার আর একটা ছবি, যে ডালিয়া ফুল দেখলেই খুব সুন্দর লাগে। এইবার এই পাহাড়ের কোলে ফুটে থাকা এই রকম ডালিয়ার বাগান, ফলে ওয়াইল্ড ডালিয়া পুরো হলুদ হয়ে থাকছে বা কখনো গোলাপি হয়ে থাকছে, এই যে রং বেরঙের খেলা, এই জন্যই লেখক বা ন্যারেটর তার মেমোরি থেকেই কথাগুলি বলতে চেয়েছেন। তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা ডেসক্রিপশন। This is the best time, I said, calling on my memories. The hills are covered with wild dahlias. The sun is delicious. Sun কি করে delicious হয় সেই বিষয়টা আমরা পরে আসছি। And at night you can sit in front of a log fire and drink a little brandy. Most of the tourists have gone and the roads are quiet and almost deserted. Yes, October is the best time. So what was his calling on his memories? So why, not why, what are the points that the narrator made here, যার মধ্যে আমরা পয়েন্ট বাই পয়েন্ট এগুলিকে সাজিয়ে নিই। একটা হচ্ছে অক্টোবর কেন বেস্ট টাইম, ওয়াই অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম। প্রথম কথা হচ্ছে হিলস আর কাভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস, সান ইজ ডেলিশিয়াস। আচ্ছা, ডেলিশিয়াস বলতে আমরা বুঝি যে খুব সুস্বাদু একটা ব্যাপার। তো সান কি করে ডেলিশিয়াস হয়, দুটো অর্থ আছে। একটা মেটাফরিক লেভেল, যেটা হচ্ছে সান দেখতে ডিমের কুসুমের মতো, সেটাকে কল্পনা করা হচ্ছে ডেলিশিয়াস ফুডের সাথে, সেই জন্য সানকে ডেলিশিয়াস বলে বলছেন এখানে, এটা একটা অর্থ। আর একটা হচ্ছে সানের রেটা ডেলিশিয়াস, মানে ইট ইজ মাচ মোর এনজয়েবল, যেটাকে আমরা আনন্দ করতে পারি বা উপভোগ করতে পারি, সেই অর্থে এটা ডেলিশিয়াস বলা হচ্ছে। আচ্ছা, এটা গেল 2 নম্বর। অ্যাট নাইট ইউ ক্যান সিট ইন ফ্রন্ট অফ আ লগ ফায়ার। লগ ফায়ার সম্পর্কে আমাদের ধারণা আছে, এইটাকে বলে লগ ফায়ার, যেখানে গোল করে লগ জ্বালিয়ে আগুন পোয়ানো হয় শীতের রাতে, মূলত পাহাড়ি অঞ্চলে আরও বিশেষ করে। তো এই লগ ফায়ারের ধারে বসে বেশ আরাম করে যদি ব্র্যান্ডি খাওয়া যায়, সেই ব্র্যান্ডি, সেটাও দেখাচ্ছি আমি। তো উনি বলছেন এখানে যে লগ ফায়ার ইন ফ্রন্ট অফ আ লগ ফায়ার অ্যান্ড ড্রিঙ্ক আ লিটল ব্র্যান্ডি। তো সেখানে যদি আমরা একটু ব্র্যান্ডি খাই, এটা একটা ব্র্যান্ডির অথেন্টিক ভিএস অফ ব্র্যান্ডি এটা। ফলে উনি এই একটা রোমান্টিক সিচুয়েশনকে তুলে ধরছেন, যেখানে এই জায়গাগুলোকে করা যেতে পারে। যদিও লাইনগুলোর মধ্যে কোনোভাবেই ব্র্যান্ডি জাতীয় কোনো রকম মদ, উইস্কি বা ভদকা এই জাতীয় খাদ্য খাবারের প্রতি বা ড্রিঙ্কের প্রতি, নেশা করবার প্রতি কোনোভাবেই উৎসাহ দান লেখক করতে চাইছেন না করতে চাইছি আমি। মূলত এখানে যে জিনিসটা বোঝাচ্ছে সেইটাকে দেখানোই হচ্ছে উদ্দেশ্য। ফলে কি বলছেন উনি, লাইক ড্রিঙ্ক এ লিটল ব্র্যান্ডি, মোস্ট অফ দ্য টুরিস্টস হ্যাভ গন, অধিকাংশ টুরিস্ট তখন চলে যায়, অ্যান্ড দ্য রোডস আর কোয়াইট, এবং রোড খুব একেবারে শান্ত হয়ে যায়, অ্যান্ড অলমোস্ট ডেজার্টেড, এবং পুরো মানে জনশূন্য, ডেজার্টেড মানে কেউ থাকে না। ইয়েস, অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, এবং অক্টোবর এই কারণের জন্যই বেস্ট টাইম। তো এখানে আর একটা ছোট্ট জিনিস বলি, কোয়াইট আর কোয়াইটের মধ্যে পার্থক্যটা কি। এখানে যে শব্দটা উনি ব্যবহার করেছেন সেটা হচ্ছে কোয়াইট বলতে এই যে কোয়াইট হচ্ছে কি শান্ত, আর ওটা হচ্ছে কোয়াইট হচ্ছে মিগার, কিছু পরিমাণ, সামান্য, সেটার QUITE হচ্ছে স্পেলিং। তো এই হচ্ছে মূল পার্থক্যর জায়গা। কোয়াইট মানে হচ্ছে সাইলেন্ট।
এই ছোট্ট ডায়াগ্রামটি দেখলে আমরা পরিষ্কার হয়ে যাব। এই যে মেকিং লিটল অর নো নয়েজ, আর এটা হচ্ছে কমপ্লিটলি ফুললি টোটালি এই কোয়াইট যেটা, আর কোয়াইটটা হচ্ছে কোনো রকম আওয়াজ করা নিষেধ। তো এরপর উনি কি বলছেন, শি ওয়াজ সাইলেন্ট, আই ওয়ান্ডার্ড ইফ মাই ওয়ার্ডস হ্যাড টাচড হার or whether she thought me a romantic fool। আজকের পাঠের এইটাই হচ্ছে মানে লাস্ট লাইন, দেন আই মেড এ মিস্টেক থেকে আমরা পরের দিন শুরু করব। সুতরাং শি ওয়াজ সাইলেন্ট, সে চুপ করেছিল এবং তার সাইলেন্সটা ন্যারেটরকে ভাবাচ্ছিল এবং ভাবানোর জন্য তিনি ভাবছিলেন আই ওয়ান্ডার্ড ইফ মাই ওয়ার্ডস হ্যাড টাচড হার, যে ওয়ার্ড হয়তো তাকে ছুঁয়েছে। এবার কি করে ওয়ার্ড ছুঁতে পারে? ওয়ার্ড কখনো ছুঁতে পারে না, কারণ ওয়ার্ডের সেই ক্ষমতা নেই, মানুষের ক্ষমতা আছে। এইটিকে বলা হয় পার্সনিফিকেশন। পার্সনিফিকেশনটা কি? পার্সনিফিকেশন হচ্ছে যেখানে হিউম্যান ক্যারেক্টারিস্টিক্স দেওয়া হয় নন হিউম্যান থিংসের প্রতি বা ইনঅ্যানিমেট অবজেক্টের প্রতি। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া রয়েছে, দ্য থান্ডার রোড ইন দ্য ইভিনিং স্কাই। থান্ডার রোডিংয়ের পাওয়ারটা থান্ডারের নেই, হিউম্যান বিইংয়ের আছে। সুতরাং সেখানে মানে ইভিনিং স্কাইয়ের ওপরে এটা আরোপ করা হলো, সেই জন্য এটা পার্সনিফিকেশন। আমরা এখানেও দেখতে পারি ওয়ার্ড কিন্তু কোনোভাবেই টাচ করতে পারে না, কিন্তু এখানে যখন উনি বলছেন ওয়ার্ডস হ্যাড টাচড, মানে এখানে কিন্তু ওয়ার্ডকে পার্সনিফাই করছেন তিনি, কারণ ওয়ার্ডের টাচ করবার ক্ষমতা নেই। সুতরাং মাই ওয়ার্ডস ইফ মাই ওয়ার্ডস আর টাচড হার। এবার পার্সনিফিকেশন দেওয়ার কারণটাও হচ্ছে যাতে বাক্যটাকে আরেকটু সুন্দর করা যায়, বাক্যটা আরেকটু জলজান্ত উদাহরণ হিসাবে তৈরি হয় আমাদের সামনে, এবং পাঠক হিসাবে আমরা যাতে আরও বেশি আগ্রহী হই পড়াতে। ওয়েদার শি থট মি এ রোম্যান্টিক ফুল। তো রোম্যান্টিক ফুল বলা হচ্ছে কেন, উনি নিজেকে কেন রোম্যান্টিক ফুল বলছেন? এই রোম্যান্টিক ব্যাপারটার সাথে ফুল, উনি বোকা, কারণ উনি বোকার মতো হয়তো কথা বলেছেন, মানে এতগুলো বক্তব্য উনি যখন পেশ করলেন পুরোটাই হয়তো ধোঁকাবাজি। উনি হয়তো গিয়েছেন, তার কথার সাথে হয়তো মিল নাও থাকতে পারে, বা মিল থাকলে পরে এতগুলো কথা কেন বলতে গেলেন, এই জিনিসগুলো ওনার মাথায় আসছে বলে রোমান্টিক ফুল উনি নিজেকে ভাবছেন। এখানে একটা নতুন শব্দের সাথে পরিচয় করাই, এটা হচ্ছে নার্ড জ্যাকিং। নার্ড জ্যাকিং মানে হচ্ছে ফিলিং এ কনভারসেশন উইথ আননেসেসারি ডিটেল অ্যাবাউট ওয়ানস প্যাশন টু অ্যান আদারওয়াইজ আনইনিশিয়েটেড আনইন্টারেস্টেড লে পারসন। মানে নার্ড জ্যাকিং মূলত বোঝায় যে আমি এমন একটা কথোপকথন চালিয়ে যাচ্ছি একেবারে ডিটেলে, যে আমার প্যাশন সম্পর্কে, এবং সামনে যে রয়েছে সে হয়তো অতটা আগ্রহী নয় শোনার জন্য, তো আমাকে বলা হবে নার্ড জ্যাকিং। এবার এই যে বক্তব্য উনি পেশ করলেন, উনি নিজেই নিজেকে নার্ড জ্যাক ভাবছেন, এই যে রোমান্টিক ফুল। ফলে কি হচ্ছে, নিজের মনের মধ্যে সেই জায়গাটা তৈরি হচ্ছে যে তিনি হয়তো একটা হ্যাপি গো লাকি ক্যারেক্টার হিসেবে নিজেকে তৈরি করতে চাইছেন। এবার কেন রোমান্টিক ফুল? কারণ রোমান্টিকের মধ্যে লজিকের অভাব হয়, এক্সপ্রেশন অফ ওয়ার্ডস, ওভারওয়েলমিং এক্সপ্রেশন অফ ওয়ার্ডস, বা এই যে অতিরিক্ত বলা, এটা কিন্তু রোমান্টিসিজমের একটা বৈশিষ্ট্য। এবং লজিকের ধার না ধারা, তিনি শুনতে চাইছেন কি না চাইছেন সেটা না জেনেই আমি নিজের মতো নিজেকে বলে বেড়াচ্ছি, এই যে জায়গাটা, এই জায়গাটাকে কিন্তু রোমান্টিসিজমের একটা মূল বৈশিষ্ট্য, এবং সেই কারণেই উনি নিজেকে রোমান্টিক ফুল বলে অভিহিত করছেন। এবার এই রোমান্টিক ফুলের অংশটা পরবর্তী এই দেন আই মেড এ মিস্টেকের সাথে এবং তার পরবর্তী অংশের সাথেও জড়িত, কিন্তু সেটা আমরা পরের পাঠে পড়ব। আপাতত এইটুকুনি থাকলো।